স্টেট এমব্লেম ছিল। বর্তমান সরকার স্টেট এমব্লেম ইতিমধ্যেই প্রস্তাব পাঠিয়েছেন এবং ভারত সরকার অনুমোদন করেছে অ্যাকর্ডিং টু দি প্রভিশন বা কনভেনশন। উদ্যোগটার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই। কিন্তু স্যার, কোন রাজ্যের স্টেট এমব্লেম হোক, স্টেট বার্ড, স্টেট অ্যানিমেল, এরকম যেটা রাজ্যকে রিপ্রেজেন্ট করে, এসব করতে গিয়ে সে রাজ্যের তার হিস্ট্রি, কালচার, ট্রেডিশন, নেচার, এগুলো বিবেচনায় রাখতে হয় এবং তার সাথে যে রাজ্যের প্রথিতযশা শিল্পী, সাহিত্যিক, কবি, লেখক, বুদ্ধিজীবী, তাদের থেকে মতামত নিতে হয়। এটা মতামত নিতে হবে এরকম কিছু নেই, কেন? যাতে এই ক্ষেত্রে সত্যি সত্যি এটা সবার কাছে গ্রহণযোগ্য হয়। কিন্তু একটা স্টেট এমব্লেম পত্রিকায় দেখলাম না রিপ্রেজেন্ট করে আমাদের কালচারকে, না রিপ্রেজেন্ট করে আমাদের ইতিহাসকে, না রিপ্রেজেন্ট করে আমাদের নেচারকে, না রিপ্রেজেন্ট করে আমাদের ট্রেডিশন। বহু শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী এটা নিশ্চয়ই সরকারের কাছেও, ট্রেজারি বেঞ্চের কাছেও বলছেন, আমি নিশ্চিত। আমাদেরকেও বলছেন আপনার কথাটা করুন। এই জন্যই বলছি আমি এই উদ্যোগটার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই। কিন্তু এটা আমাদের যে হিস্ট্রি, কালচার, নেচার, ট্র্যাডিশন, এটাকে রিপ্রেজেন্ট করছে না। whether government would review this, এটা আমরা যেটা বলবো বা আমি যেটা বলবো তা প্রশ্ন না। যেমন ত্রিপুরার যে স্টেট অ্যানিমেল হাতি, কেননা ত্রিপুরাতে হাতি, এই আসামে গন্ডার, ঠিক তেমনি এরকম স্টেট এমব্লেম যে সমস্ত স্টেটের আছে, হিমালয়ান স্টেট, সেখানে হিমালয়ের ছবি, বরফের ছবি, সাউদার্ন স্টেট, নারিকেল গাছ, সমুদ্র, কাজে এরকম আমি বলবো যে এটা একটু রিভিউ গভর্নমেন্ট রিজার্ভেন্স করবে কিনা, যাতে প্রকৃত এই স্টেটকে ঠিক সেরকম ভাবে জানা যায়। আমি আপনার মাধ্যমে রিজার্ভেন্সের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় এলপি সাহেব শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়কে আমি ধন্যবাদ দেব যে এই বিষয়টা নিয়ে আলোচনা রেখেছেন। আমি নিউজ পেপারও দেখেছি, আপনার বক্তব্য আমি দেখেছি। দেখুন, আপনারা এত বছর ধরে স্টেট এমব্লেম কিন্তু ছিল না, মানে আপনারা কিন্তু করেননি। যাই হোক, আমরা কিন্তু স্টেট এমব্লেমটা আমরা করলাম এবং এই স্টেট এমব্লেম নিয়ে আমরা বহুজনের কাছে, ইভেন যারা আমাদের খুদে মানে আর্টিস্ট, ইভেন আমাদের মিউজিক হলে এবং ভালো ভালো যারা স্বনামধন্য ব্যক্তি, তাদের কাছে কিন্তু আমরা পাঠিয়েছি যে আপনারা আপনাদের এই এমব্লেম কিরকম হলে ভালো হবে। বিভিন্ন আপনি যেটা বললেন এগুলো ছিল, পরবর্তী সময়ে বোধহয় কয়েক মাস সমান আমাদের ক্যাবিনেটে, আপনি যেটা বলছেন আমরাও কিন্তু এগুলো দেখেছি এক একবার, সেখানে আপনার স্ক্রিনের মধ্যে দেখিয়ে, তো শেষ পর্যন্ত এটাই ডিসিশন হলো। কি হলো? ধরুন আপনি হাতি দিলেন বা আপনার কিছু একটা মানে ত্রিপুরার আনারস দিলেন, দেখা গেল যদি এটার এমব্লেম যদি আপনি সিল দিন, তাহলে কিন্তু এটা উঠে আসে না, মানে এটা মনে হয় এটা কি হাতি নাকি এটা বোঝা যাচ্ছে না। তো এই বিস্তর আলোচনার পরে শেষ পর্যন্ত ঠিক হলো সাহেবের জ্ঞাতার্থে রেখে আমরা কিন্তু সেটা আমরা দিল্লিতে পাঠিয়েছি। সেখান থেকে যখন ডিসিশন হলো তবে সেটা হয়েছে। এটা একটা বড় যদি হয়, বিশাল যদি হয়, সেখানে এটা দেখা যাবে। কিন্তু এরকম ছোট যদি আপনার কোনো জায়গায় যদি আপনার দেন, তাহলে এইসব আমরা ইভেন উজ্জয়ন তো প্যালেসও রেখেছিলাম, আমরা রুদ্রসাগরও রেখেছিলাম। বিভিন্ন ভাবে রাখার পরে দেখা যায় মানে জিনিসটা খুব মানে কি হয়, খুব হেজি হয়ে যাচ্ছে আর কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তারপরে আমরা এটা ডিসিশন নিয়ে কবেই পাঠিয়েছি। ওকে, রেফারেন্স পিরিয়ড তার ঠিক আছে, ক্যাবিনেটই পাঠাবেন এবং আগেও হয়নি,
আপনারা করেছেন, এই জন্য তো আমি অভিনন্দন জানালাম। কিন্তু এটা তো ত্রিপুরা ওয়ান অফ দি গ্রিনেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি। আমাদের গ্রিন কভার পুরা দেশের মধ্যে প্রথম শ্রেণীতে, এটা তো সবুজ হতে পারত না, তাহলে বোঝা যেত এটা ওয়ান অফ দি হিমালয়ান স্টেটস। কিন্তু এটা না হয়ে আমি না কোন একটা রং করেছে বলে আমি তার এই জন্য আমার আপত্তি নয়, বাট ইট ইজ নট রিপ্রেজেন্টিং দ্য স্টেট, এটা রিপ্রেজেন্ট করছে না। এই চেয়েছে আপনাদের জন্যই বরাদ্দ, কাজে সেই জায়গায় আমি এই জন্য বললাম আপনার কাছে যে না, লালের জন্য বলছি না, লাল হলে এটা হতো না। ওকে, ঠিক আছে, এটা সবুজ যদি হতো হয়েছে তাহলে ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করতাম, আমরা বলতে পারতাম এখন কাজে সেটাই আমি এখানে বলতে চাইছি। বলুন, সুশান্ত বাবু কি বলছিলেন? সুশান্ত বাবু কি বলছিলেন? সুশান্ত বাবু। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বলেছেন এমব্লেম বা লোগো সিলেকশনের যে প্রসিজার সেটা আমরা ফলো করেছি। অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আইসিএ ডিপার্টমেন্ট থেকে সেখানে কম্পিটিশন করানো হয়েছে, 3 বার ক্যাবিনেটে এসছে। সব থেকে অবাক করার মতো বিষয় যেটা, যে আজকে মাননীয় বিরোধী দলের নেতা ওনার মিডিয়া বাইটে আমরা দেখেছি যে বলছে যে বিজেপির কালার দিয়ে দেওয়া হয়েছে। এই যে স্যাফরন কালার বা অরেঞ্জ কালার কথা যেটা বলছেন, বা গ্রিন যে শেড, সেটা নিয়ে তাদের সেখানে অবজেকশন রয়েছে। আমি তো বলবো আমাদের জাতীয় পতাকাতেও তো স্যাফরন কালার রয়েছে, গ্রিন কালার রয়েছে। বিরোধী দলের অনেক দল আছে যাদের পতাকা এই কালারেই গঠিত। তা আমরা যদি এই কালার দিয়ে থাকি তবে তাতে আপত্তিটা কোথায়? নাম্বার 1। নাম্বার 2, উনি যেটা বলতে চাইছেন যে আমাদের কালচার, আমাদের গ্রিনের স্টেট, সেটা আমরা অ্যাডমিট করি, অস্বীকার করি, কিন্তু আমরা কোনটা দেব? এখানে আমাদের কাছে কিছু কাগজ রয়েছে যেগুলো রিপ্রেজেন্ট করছে বিভিন্ন স্টেটকে। আমাদের ম্যাপটা যে রয়েছে, ম্যাপটাই তো আমরা ভারতবর্ষ বা পৃথিবীর কাছে রিপ্রেজেন্ট করছি ত্রিপুরাকে। বিগত দিনে তো আপনারা ত্রিপুরা রাজ্যের ম্যাপটাকে রিপ্রেজেন্ট করানোর জন্য সেখানে কোনো পদক্ষেপ গ্রহণ করেন। আমাদের সরকার ত্রিপুরার ছোট্ট ম্যাপটা, which is stuck in a corner of the northeast surrounded by Bangladesh from 3 corner, একটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি 3 দিক থেকে। এই ম্যাপটাকে যখন আমরা বাইরে গিয়ে বলতাম, বলতো আর ইউ পিপল ফ্রম বাংলাদেশ? ত্রিপুরা রাজ্যের মানুষ হিসেবে ভারতবর্ষের অন্যান্য প্রদেশে গিয়ে আমরা কোত্থেকে এসেছি সেটাই আমরা বলতে পারতাম। এখন আমরা যদি আমাদের পাইনাপেল দিই, আরেকজন বলছে যে না মাতা ত্রিপুরের সুন্দরী মন্দির দিতে হবে। আমরা যদি মাতা ত্রিপুরের সুন্দরী মন্দিরকে দিই, আরেকজন বলছে যে না আমাদের রাজবাড়িকে দিতে হবে, বিকজ ত্রিপুরা বিং আজফাইল প্রিন্সলি স্টেট। আরেকটা যদি রাজবাড়িকে দিই, ঊনকোটি থেকে বলবে আমাদের ঊনকোটিকে দিতে হবে, ইউনেস্কো এটাকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে। মাঙ্কি, স্পেকটাকেল মাঙ্কি রয়েছে। আমরা যদি যেটাই দিতাম, আপনারা ফল্ট ফাইন্ডার, আপনারা ফাইন ফল্ট করতে দিন। আজকে তাই আমরা হলিস্টিক ম্যানারে কিছু অ্যাবসেন্ট রেখে ত্রিপুরা ইটসেলফ যে ম্যাপটা, সেটা রিপ্রেজেন্ট করছে সমস্ত কালচারকে, ট্রেডিশনকে। কারণ ইতিমধ্যে আমাদের সরকারের আমলে ত্রিপুরা সম্পর্কে ভারতবর্ষের কাছে বা পৃথিবীর কাছে মেসেজ চলে গেছে যে ত্রিপুরা মিক্সড কালচার, এখানে কয়টা সাব ট্রাইব রয়েছে, কটা কি রয়েছে, আমাদের রিসা কি, আমাদের পাইনাপেল কি, আমাদের সমস্ত কিছু ভারতবর্ষ তথা পৃথিবীর কাছে সেখানে মানুষ জেনে গেছে। এমব্লেম দিয়ে জানাতে হবে না, কিন্তু আমরা টোটাল ম্যাপের মাধ্যমে ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করেছি। এবং যে অরেঞ্জ কালার নিয়ে আপনাদের আপত্তি, আমার মনে হয় সেটা আপনাদের ভুল। ওকে, ঠিক আছে। এখন রেফারেন্স পিরিয়ড। আমি মাননীয় সদস্যদের নিকট থেকে দুটি রেফারেন্স পিরিয়ড নোটিশ পেয়েছি। সেই নোটিশ গুলো পরীক্ষা নিরীক্ষার পর সবার গুরুত্ব অনুসারে সবাই উত্তর অনুমতি দিয়েছে। এখন মাননীয় মন্ত্রী মহোদয় বলতে পারবেন যে আপনারা যদি রেফারেন্স দপ্তর যারা যারা আছেন উত্তর দিতে পারবেন কিনা। এটা আপনারা সেদিন আমরা শুক্রবার আলোচনা করেছিলাম, এটা আপনাদের চিন্তার উপর রেখে দিলাম। এখন মাননীয় নোটিশে বিষয়বস্তু উত্থাপন করবেন সুদীপ সরকার, মাননীয় সদস্য সুদীপ সরকার এবং সেটা আমাদের দাস কর্তৃক দ্রুতভাবে আনিত রেফারেন্স নোটিশে বিষয়বস্তু সহজের জন্য অনেক অনুরোধ করছি। মাননীয় স্পিকার স্যার, গত 8ই জানুয়ারি দৈনিক সংবাদ পত্রিকায় প্রথম পাতায়
প্রকাশিত মাফিয়া সংস্কৃতির সামনে অসহায় নাগরিক শীর্ষক সংবাদ সম্পর্কে। আমি জাস্ট মিনিট, গত শুক্রবারে কিন্তু ঠিক আছে দলীয় সমাজ এনেছেন, আজকে গত শুক্রবারে এনেছিল সন্ধান পত্রিকায়। একই দিন। না বলছি কথা বলুন, আমি দুটোকে ক্লাব করেই আজকে এনেছি, সন্ধান পত্রিকা প্লাস দৈনিক সংবাদ, ঠিক আছে। এখন আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে এ বিষয়ে বিবৃতি প্রদানের জন্য আহ্বান রাখছি। যদি তিনি ইফ পসিবল দিতে পারেন তাহলে দিবেন, আর যদি দিতে পারেন সে তারিখটা জানাবেন। এখন দিয়ে দেবেন। আমি এখনই দেবো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে যৌথভাবে মাননীয় বিধায়ক শ্রী সুদীপ সরকার এবং মাননীয় বিধায়ক শ্রী রামু দাস মহোদয় যে এখানে রেফারেন্স পিরিয়ডে লেখা হয়েছে যে গত 8ই জানুয়ারি 2025 ইংরেজি সন্ধান পত্রিকায় প্রথম পাতায় মাফিয়া দৌরাত্মে দোকান খুলতে পারছে না ব্যবসায়ী, প্রকাশিত সংবাদ। আপনি বলেন যে দৈনিক সংবাদও উঠেছে। আজকে দৈনিক নিয়ে ছোটখাটো ক্লাব করে দিয়েছে। যাই হোক, এখানে স্থানীয় সন্ধান পত্রিকায় বিগত 8/1/2025 ইংরেজি এখানে মাফিয়া দৌরাত্মে দোকান খুলতে পারছে না ব্যবসায়ী, এই শীর্ষক সংবাদ প্রসঙ্গে আমি উল্লেখ করতে চাই যে বিগত 7/1/2025 ইংরেজি তারিখে আগরতলা অরুন্ধতী নগর নিবাসী শ্রী উত্তম বণিক ওনার স্ত্রীকে সঙ্গে নিয়ে পূর্ব আগরতলা থানায় উপস্থিত এবং কয়েকজন অজ্ঞাত ব্যক্তি কর্তৃক তালা লাগিয়ে দেওয়া হয়েছিল বলে উনি ওখানে বলেন, এবং তাই উনি দোকান খোলার ব্যাপারে পুলিশি নিরাপত্তার আবেদন পেশ করে। শ্রী উত্তম বণিক জানায় যে স্থানীয় একটি পত্রিকার বিজ্ঞাপন দেখে শান্তিপাড়াস্থিত জৈনক শ্রী জয়দেব দাস পিতা বিজয় দাসের কাছ থেকে যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে 155.20 বর্গফুট পরিমাপের ওই দোকানটি সে ক্রয় করে। শ্রী উত্তম বণিক জানায় যে দোকান ঘরটি বিক্রয় করার পর শ্রী জয়দেব দাস একবারও ওই দোকান পরিদর্শনে আসে এবং শ্রী উত্তম বণিকের বয়ানটি পূর্বতলা জিডি এন্ট্রি নাম্বার 26 7/1/25 উল্লেখ আছে এবং এই জিডি এন্ট্রি মূলে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। ওই একই দিনে শ্রী উত্তম বণিক কোনো এফআইআর দাখিল করতে চান। তিনি শুধুমাত্র ওই দোকান ঘরটি খোলার জন্য পুলিশের সহায়তা চেয়েছিলেন এবং ওনার বয়ান মোতাবেক সাব ইন্সপেক্টর সৈকত দিয়ে দোকান ঘরটি পরিদর্শনের উদ্দেশ্যে রওনা। কিন্তু এ বিষয়ে দেখা যায় শ্রী বণিক থানায় আসার পূর্বে সাংবাদিক ডেকে তাদের সামনে কয়েকজন সম্পত্তিও নষ্ট করে। কিন্তু স্থানীয় জনতা শ্রী বণিকের সাংবাদিক দেখে দোকানঘর তালা ভাঙার প্রক্রিয়া এবং ক্লাবের সদস্যদের নোংরা ভাষায় গালিগালাজ করার কারণে উত্তেজিত হয়ে পড়ে। ওই একই দিনে স্থানীয় ক্লাবের সম্পাদক থানায় আসেন এবং শ্রী উত্তম বণিক ও তার সহযোগীদের তারা শান্তি ভঙ্গ করার বিষয়ে অভিযোগ দায়ের করেন। তিনি বলেন ওই সম্পত্তিটি বিতর্কিত এবং দোকানঘরটি আসল মালিক শ্রী উত্তম বণিককে দোকানঘরটি বিক্রয়ের পূর্বে সংস্থাকে দোকান ঘরে বিক্রয় করবেন বলে কথা দিয়েছে। ক্লাবের সম্পাদকের অভিযোগ বলে একটি মামলা নথিভুক্ত হয়। পুলিশ কর্তৃক এখন পর্যন্ত এই বিষয়ে ওনারা পদক্ষেপ নিয়েছেন। বিগত 7/1/2025 ইংরেজি তারিখে
পুলিশ শ্রী উত্তম বণিক এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে শ্রী বণিক দোকানঘর তালা খোলার জন্য পুলিশের সাহায্য চেয়েছিলেন। শ্রী বণিক নিজেই, যেটা আমি একটু আগে উল্লেখ করলাম, নিজেই তালা ভেঙে তার নিজস্ব তালা দোকান করে লাগিয়ে নিজের ইচ্ছা পূরণ করেছিলেন। কিন্তু স্থানীয় লোক এবং ক্লাবের সদস্যরা উত্তেজিত হয়ে উঠেছিলেন এবং শ্রী উত্তম বণিকের ব্যবহারে অপমানিত বোধ করেন, যার ফলে তারা উত্তম বণিক এবং অন্যান্যদের বিরুদ্ধে একটি অভিযোগ নথিভুক্ত করেন এবং ক্লাবের সদস্যরা দোকানঘরটি ক্রয় করতে চেয়েছিলেন যাতে দুর্গাপূজার সময় ওই দোকানঘর ব্যবহার করে তারা দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ করতে পারে। ক্লাব সদস্যরা বলেন শ্রী বণিক এবং দোকানের প্রকৃত মালিক জয়দেব দাসের মধ্যে যেহেতু বিষয়টি সমাধান হয়নি, তাই দোকানঘরটি তালা লাগানো হয়েছে। পুলিশের সময়োপযোগী হস্তক্ষেপের ফলে ঘটনাটি বিরাট আকার ধারণ করতে পারেনি। উভয় পক্ষকে ঘটনাটি নিয়ে এককভাবে কোনো পদক্ষেপ নিতে পুলিশ কর্তৃক বারণ করা হয়। পুলিশের তরফ থেকে শ্রী উত্তম বণিককে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়। পুলিশও নিশ্চিত করে যে কোনো ব্যক্তি জোর করে ওই দোকান ঘরে যাতে তালা না লাগায়। বর্তমানে দোকানটি শ্রী উত্তম বণিকের অধিকারে আছে এবং শ্রী বণিক নিজে দোকানে তালা দিয়ে নিজের কাছে তার চাবি রেখে দিয়েছেন। গত 10/1/2025 ইংরেজি তারিখে শ্রী বণিক তদন্তকারী পুলিশ অফিসারকে জানান যে বিষয়টি ক্লাবের সদস্যদের সাথে বোঝাপড়ার মাধ্যমে নিরসন করে নিয়েছেন, তাই তিনি মামলাটি এগিয়ে নিয়ে যেতে অনিচ্ছুক, কারণ ক্লাবের সদস্যরা তাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। যাই হোক, পুলিশ দুটি মামলা তদন্ত করেছে। অবশ্য তদন্তে দেখা যায় যে ক্লাবের কিছু বিরোধী সদস্য নিজেদের স্বার্থে শ্রী উত্তম বণিককে দিয়ে মিডিয়ার সামনে এই নাটকটি পরিবেশন করতে উদ্বুদ্ধ করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং পুলিশের নজরদারি রয়েছে। রাজ্যের নিগু বাণিজ্য মাফিয়া সংস্কৃতির সামনে সরকার, প্রশাসন ও শাসক দল যে কার্যত অসহায় তার একটি প্রকৃত প্রমাণ। সেটা সরকার এবং শাসক দলের মুখে যতই সুশাসনের দাবি করুক না কেন, নিগু বাণিজ্য এবং মাফিয়া রাজ প্রতিনিয়ত এই রাজ্যে জনগণের সামনে প্রশ্ন রেখে দিয়ে যাচ্ছে। সিন্ডিকেট বাণিজ্য, আজকে একজন কর্মচারী উনি রিটায়ারমেন্টে যাওয়ার পরে উনি একটা বাড়ি করবেন, জায়গা ক্রয় করতে হবে। কার কাছ থেকে ক্রয় করবেন? উনি উনার স্ব ইচ্ছায় জায়গা ক্রয় করতে পারবেন না, সেই সিন্ডিকেটের কাছে যেতে হবে। উনি কনস্ট্রাকশন করবেন, মেটেরিয়ালস কে দেবেন? যিনি বাড়ি করবেন উনি কোনো মেটেরিয়াল চয়েস করতে পারবেন না, ওরা দেবেন। এই সংস্কৃতি প্রতিটা মুহূর্ত আমাদের পুরা রাজ্যে আনাচে কানাচে এগুলি চলে আসছে। আজকে এক দুটা খবর পত্রিকায় এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনগণের সামনে চলে আসছে। এই রাজ্যের আনাচে কানাচে এমন ভুরি ভুরি ঘটনা সেগুলি আসছে না এবং প্রতিনিয়ত এগুলি সংঘটিত হচ্ছে। আমি মনে করি এই সময়ের মধ্যে প্রশাসন এবং সরকার এই সুরাহ হবে কিনা, মানে এই সংস্কৃতি থেকে, এই নিগু বাণিজ্য থেকে প্রশাসনকে সম্পূর্ণ ক্ষমতা দিয়ে এটা সুরাহ করবেন কিনা আমি জানতে চাইছি। Point of clarification, sir. মুখ্যমন্ত্রী যে স্টেটমেন্ট এখানে রাখলেন, স্টেটমেন্ট থেকে মনে হলো সবটা দোষী উত্তম বণিককে তিনি ক্রয় করেছেন। ক্লাব ওনার অরিজিনাল পাড়া। যেদিন ঘটনাটা ঘটেছে স্বাভাবিকভাবে ছোট্ট শহর আর ওনার পাড়া, ওনার কাছে খবরটা পৌঁছেছে। স্টেটমেন্টে এই পাড়াতে কোনো অন্য জায়গা থেকে ওর এদিনগর থেকে কেউ এসে কোনো জিনিস ক্রয় করতে পারবে, ক্লাবের অনুমতি চাই। এই যে জয়দেব দাস, তার ব্যাংকে একটা ঋণের বোঝা ছিল, দোকানটা বিক্রি করতে সে বাধ্য হচ্ছে।
বিজ্ঞাপন দিয়েছে। বিজ্ঞাপন মোতাবেক এই ছেলেটি উত্তম বণিক তার মার গয়না গাঁটি সমস্ত কিছু বিক্রি করে জমা করে ব্যাংকের লোন মিটিগেট করে তারপর এই দোকানটা ক্রয় করেছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী যিনি স্টেটমেন্টটা লিখে দিয়েছে, আমার মনে হচ্ছে উনি যারা এটা তৈরি করেছে ওনার ভাবাবেগকে সম্মান দিয়ে তৈরি করেছে মনে হচ্ছে। এই ক্লাব যারা তালা দিয়েছে, যার দোকানটাকে তালা দিয়েছে তার বিরুদ্ধে কেস হবে। আর যারা লাগিয়েছে তালা, আমি ক্রয় করেছি, উত্তম বণিক ক্রয় করেছে, তার দোকানে তালা দিয়ে দেবে ক্লাবের কর্তৃপক্ষ। কি ৬৬ লক্ষ টাকা দিয়ে সে এই দোকানটা ক্রয় করেছে। না বলতে চাই না, very close to the former club president আঙ্কেল প্রদীপ একজন আছে, আরো বলতে চাই না। আঙ্কেল প্রদীপ বলছে ৬৬ লক্ষ টাকা দিচ্ছে, বলছে ৪০ লক্ষ টাকা দেবো বাড়ির থেকে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিয়েছে তো, শুনুন না, আমি তো এই স্টেটমেন্টের প্রেক্ষিতে বলছি। আপনি বুঝবেন, আমার মুখ্যমন্ত্রী বুঝতে দিন। আপনি ক্লিয়ারিফিকেশনটা বলুন। আমার ক্লারিফিকেশন হচ্ছে, যারা তালা দিল সে ভয়ে তথ্য মিডিয়ে নিয়ে গেছে, ওর উপর আক্রমণ হলে যেন অন্তত শেল্টারটা পায়। অন্যায় কোথায়? যদি মিডিয়া কেউ নিয়ে যায়, অন্যায় কোথায়? তোমার জিনিসটা খেপে গেছে কিভাবে যখন জনসমক্ষে এই শান্তি করা সম্পর্কে উত্থাপিত হলো ঘটনাগুলো, আর যেটা প্রকৃত চিত্র। আমি আমার মুখ্যমন্ত্রী, যেটা আমি সাপ্লিমেন্টারি, আমি পয়েন্ট অফ ক্লারিফিকেশন, সেটা হচ্ছে ভয় পাচ্ছে। পুলিশ জানে কারা তালা দিয়েছে, সুমোটো মামলা কি নিয়েছে, এর বিরুদ্ধে নিয়েছে কি শান্তি ভঙ্গ করার, মিডিয়ার সাথে গালাগাল করেছে, উত্তেজিত ভাবে কথাবার্তা বলেছে, এর বিরুদ্ধে মামলা হতে পারে। যে ক্রয় করেছে আর যারা তালা দিল, যাকে জোর করে বলছে ৪০ লক্ষ টাকা কোম্পানির থেকে কিছু টাকা পাই না, ৬৬ লক্ষ টাকাতে কিনছে, পুনরায় তার কর্তৃপক্ষ বলছে ৪০ লক্ষ টাকা দিয়ে। এই যদি রাজ্যের ঘটনা হয়, ইট ইজ মোস্ট আনফরচুনেট। মুখ্যমন্ত্রী তার স্টেটমেন্টে he is giving indulgence to all these people. এটা মনে হচ্ছে ওনার স্টেটমেন্টে, ওনার স্টেটমেন্টে মনে হচ্ছে যে যারা মাফিয়া, এই ছেলেটা উত্তম বণিক যেন তার দোকান চালু রাখতে পারে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বলুন। মাননীয় বিধায়কগণ, আমাদের বিরোধী দলের বন্ধুরা, আপনি বলুন। মাননীয় বিধায়করা যা বলেছে, আজ থেকে 60 বছর আগে উত্তর দিয়েছে, প্রত্যেকটি পত্রিকা খুললে বলেছে, উনি যদি নোট করে রেখেছে, তো এখানে ডাইরেক্ট ইন্ডালজেন্স যেতে পারে, সবসময় সবসময় একটা নজরদারি যেতে পারে, এটা সবসময় একটা একশা বলা স্বভাব অলওয়েজ। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, তাৎক্ষণিকভাবে তিনি রেফারেন্সের জবাব দিয়েছেন। এখানে স্যার, এই যে উত্তরটা মুখ্যমন্ত্রী থেকে আসলো, আমি অন্যদিকে যাচ্ছি, কিন্তু এই উত্তরের কিছু কন্টেন্ট ইটসেলফ ইজ ভেরি ওরিসাম। কেন কথাটা বলছি? যে সংবাদ মাধ্যম শুধু এই ঘটনা না, আরো বহু ঘটনা প্রায় প্রতিদিন কিভাবে বিভিন্ন জায়গায় মাফিয়াদের দৌরাত্ম্য, কি জমি ক্রয় বিক্রয়, কি দোকান বিক্রি, খোলা না খোলা, এগুলো নিয়ে এগুলো বলছি। ঠিক আছে, আমি এই প্রসঙ্গে বলছি, বলেন না। ক্লারিফিকেশনটা এই জায়গাতে যে বলছেন যে ক্লাব তারা চেয়েছিল, কাজে হয়নি বলেই ক্লাবটা করছে।
দ্যাট মিনস ইউ আর, আমি ইন্ডালজেন্স বলছি না, যেহেতু আপনি বলছেন যে না এগুলি বলা যাবে না, তো এতে তো তারা উৎসাহিত হচ্ছে। আরেকটা জিনিস বলছি যে ভিকটিম তাকে বলার পর অ্যাসার করছেন, তো এটা রিফ্লেক্ট করছে স্টেটে সাধারণ নাগরিক এই কিছু লোকের হাতে এত ভীত সন্ত্রস্ত, তারা আইনের দ্বারস্থ হতে পারছে না। কাজে সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রীকে করজোর অনুরোধ করব যে এই যে সমাজে কালো দাগগুলো এবং মুষ্টিমেয় লোক এরা এইভাবে পার হয়ে যাচ্ছে, এগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করুন এবং গ্রহণ করবেন কিনা। ঠিক আছে, মানে মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার একটা বক্তব্য আছে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার উত্তর দিয়েছেন এবং কিভাবে ক্লাব কর্তৃপক্ষ এবং যিনি ক্রেতা তারা নিজেরা সর্বসম্মতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং যিনি ক্রেতা তিনি তার অভিযোগ উইথড্র করেছেন, এটা মাননীয় মুখ্যমন্ত্রী পাঠ করে শুনিয়েছেন। আজকে রাজ্যের আমরা গর্বিত যে আজকে রাজ্যবাসী বিচার পাচ্ছে। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্র দপ্তর সামলাচ্ছেন, এই আমলে মানুষ বিচার পাচ্ছে। কিন্তু বিগত সরকারের সময়ে আমরা দেখেছি থানার মধ্যে ঢুকে মহিলাদের নির্যাতন করা হতো, সরকারি খাস জমি দখল করে পার্টি অফিস বানাতো, এমনকি তেলিয়ামুড়াতো বাজারের উপরে সরকারি খাস জমি ভালো উঁচু তলা দামে মানে মূল্যবান জমি, সেই জমিতে তারা পার্টি অফিস বানিয়েছিল। আমাদের সরকার আসার পর সেই সমস্ত পার্টি অফিসকে আমরা আমরা মুক্ত করেছি। তাদের মুখে আজকে নাম, তাদের মুখে আজকে এই সমস্ত আওয়াজ। এই রাজ্যে মাফিয়া গোষ্ঠী এখনো আসেনি। এই রাজ্যের নিকো মাফিয়াদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী কঠোর হস্তে দমন করছে। 2018 সালের আগে প্রত্যেকটি পত্রিকায় আমাদের কাছে পত্রিকাগুলি সংগ্রহিত আছে। প্রত্যেকটি পত্রিকায় আমরা দেখেছি যে বিগত সরকার কিভাবে ব্যর্থ হয়েছেন এই রাজ্যের মাফিয়াদের দমনে, কতটা ব্যর্থ হয়েছিলেন। আজকে আমাদের মুখ্যমন্ত্রী শাসনে আমরা ভালো রয়েছি, এই রাজ্যের মানুষরা সুরক্ষিত রয়েছেন, প্রতি ঘরে সুশাসন দেওয়া হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার খুব ভালো লাগলো মাননীয় এলপি সাহেবে ধন্যবাদ দিলেন। এই রেফারেন্স পেপারের তাৎক্ষণিক জবাব আমি তৈরি করেছি, খুব ভালো। এই জবাবটা কি উনি আমাদের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন, এমন ভাবে বানানো হয়েছে এরকম, মানে আমি মনে করি যে এই রিপোর্টটা যখন আমি জানতে চেয়েছি এক্স্যাক্টলি হোয়াট ওয়াজ হ্যাপেন, এই বিষয়টা এখানে বলা হয়েছে, একদম এক্স্যাক্টলি কি বলা হয়েছে। এর মধ্যে কোন রকম মানে কেস হয়েছে, কেস নাম্বারও আমার কাছে আছে, সব হয়েছে। সেটাকে যেভাবে এটাকে বিকৃতি করে এখানে বলার চেষ্টা করা হয়েছে, এই ক্লাবের সাথে আপনিও কিন্তু যে সবগুলো নামগুলো বলছেন এটা আপনাদের সবার সাথে কিন্তু প্রিয় ব্যক্তি, আমার সাথে ততটা ছিল না। এবং 35 বছরে আপনারা যা করেছেন, 35 বছরে আপনারা যা করেছেন, আপনার সময়ে টিভি বাজার থেকে সব জায়গায় সব নাম আমার কাছে আছে। কিন্তু আমি এইভাবে বলবো না বিধানসভার মধ্যে। আপনারা যেভাবে, আমি পলিটিক্সে যখন আসিনি তার আগেও এসব ঘটনাগুলো আমি শুনতাম। আমি যখন পলিটিক্সে ছিলাম না তখন আমরা শুনতাম আপনারা কি কি করেছেন, সব নিউজ পেপারে আসতো। এবং এই কালচার ভেরি ডিফিকাল্ট টু সময় লাগবে আমি বলছি। আমি এখানে শুধু আমার রিপোর্ট আমি দিয়েছি, কিন্তু আপনারা এগুলো করেছেন, সারা জীবন আপনারা করেছেন। এর জন্যই আপনারা রাজনীতির মধ্যে আছেন। আপনারা বড় বড় কথা বলবেন না। দ্বিতীয় রেফারেন্স, দ্বিতীয় রেফারেন্সটি এনেছেন, দ্বিতীয় রেফারেন্সটি এনেছেন তাফাজ্জল বসুন, দ্বিতীয় রেফারেন্সটি এনেছেন মাননীয় সদস্যা শ্রীমতী কল্যাণী সাহারা। আমি ওনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সবাই উত্থাপন করার জন্য
They are not in a position to understand our honorable chief minister. They are not in a position. যাই হোক, আমার রেফারেন্সের বিষয়বস্তুটি হলো কৃষি জমিতে জল সেচের সুবিধা দেওয়ার জন্য তেলিয়ামুড়া ব্লকে কৃষকদের স্বার্থে আরো বেশি করে সোলার পাম্প বসানোর সম্পর্কে। এই মাইক করেন না। এটাও তো দেখিয়েছেন, দেখিয়েছেন, এখন দেখাচ্ছেন ওনাকে বরখাস্ত করা হোক, বরখাস্ত করা হোক, বরখাস্ত করা হোক, আপনার ভঙ্গি কিন্তু সবনীয় নয়। বরখাস্ত করা হোক। আপনার ভঙ্গি কিন্তু সবনীয় নয়। আচ্ছা, মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, একজন সিনিয়র বিধায়কের কাছ থেকে এই ধরনের অঙ্গভঙ্গি সত্যি দুঃখজনক, সত্যি নিন্দাজনক। লজ্জা করে না আমার দেখায়। আরে তার জন্য সরকারের থেকে রামপদ বাবু, প্রভাঞ্জন বাবু, আরে কেন এসব বলো? স্যার, এই না না স্যার, আপনারা এই যে কথা বলেন আমি বুঝি না। আপনারা রেফারেন্স এনেছেন, কালকে বলা হয়েছে যে রেফারেন্স আছে, কোনো অসুবিধা নেই, যদি চিফ মিনিস্টাররা পারে রিপ্লাই দিবেন অথবা, এবং ওই রেফারেন্সটা আনবেন ধরে নিয়েই উনি করেছেন, রিপ্লাই দিয়েছে। আপনারা স্যাটিসফাইড হতে পারেন, না হতে পারেন। এই বিধানসভায় তো দীর্ঘ বছর আপনার আছে, আমি আপনার কথা মতো উত্তর দেব। তাহলে অশোভনীয় এই যে আমাদের বডি যে মুভমেন্টটা, এটা তো উচিত না। না 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 না, এটা আরে ঠিক আছে, অযথা ভীত হয়ে যাই, এটা আমি কি করবো? এখানে আরে শুধু গলাবাজি করলে আমার বিশেষ আছে, মাননীয় সদস্য কল্যাণী সাহা রায় একটা রেফারেন্স এনেছেন কৃষি জমিতে জলসেচের সুবিধা দেওয়ার জন্য তেলিয়ামুড়া ব্লকে কৃষকদের স্বার্থে আরো বেশি করে সোলার পাম্প বসানো সম্পর্কে। এটা আমি এখনই ক্লিয়ার হয়েছে আপনার সুবিধা মতো। আপনি নতুন জিতেন বাবুতে জেনে নেবেন, জিতেন বাবুতে জেনে নেবেন, আপনি এরকম ভাবে জিতেন বাবুতে জেনে নেবেন। ক্লিয়ার কি? না না না, এক মিনিট না, আপনার বলুন। নেট বিজনেস চলে এসছে স্যার। ভারত সরকারের কৃষকদের জন্য নিশ্চিত সেচ প্রকল্প পিএম কুসুম ঘোষণা করে এই প্রকল্পের আওতায় সৌরশক্তি চালিত সোলার পাম্প স্থাপন করে নিশ্চিত সেচের ব্যবস্থা, অন্যান্য প্রয়োজনীয় কাজে জলের ব্যবহার করা যায়। রাজ্য সরকার কৃষকদের যে উপকার হবে এটা শুনতে চাই না। কৃষকদের যে নিয়ে আলোচনা দরকার, অর্থাৎ চলে যাক, দরবার করে চলে যাক, তাহলে কৃষকদের কথা শুনতে পারবে না। যেটা ইম্পর্টেন্ট, আপনি সাউথ থেকে বিলং করছেন, প্লিজ যেটা হয়েছে ভাই হয়েছে জেনে নিবেন। রাজ্য সরকার পিএম স্কিমে ভর্তুকিতে সোলার পাম্প স্থাপনের মাধ্যমে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের জমিতে জলসেচের ব্যবস্থা করে তাদের দ্বিগুণ ফসল এবং দ্বিগুণ আয়ের জন্য অগ্রণী পদক্ষেপ নিয়েছে। তার দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে। অ্যাসপিরেশনাল এবং এডিসি ব্লকগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কৃষকরা সৌর পাম্প দিয়ে অত্যন্ত উপকৃত হচ্ছেন, কারণ তারা একক ফসলের পরিবর্তে দ্বিগুণ উৎপাদন শুরু করছে এবং দ্বিগুণ আয় করছে। আপনাদের মুশকিল কি জানেন? যখন মিনিস্টাররা উত্তর সেম ডেতে দেয়, আপনাদের বড় গা জ্বালা হয়, কেন এসব করছে? সোলার এগ্রিকালচার পাম্প স্থাপনের জন্য যা যা দরকার, ভোক্তাদের নিজস্ব জমি থাকতে হবে,
প্রতি হর্স পাওয়ারের জন্য 2 থেকে আড়াই গাড়ি জমি থাকতে হবে এবং ভোক্তাদের নিজস্ব জলের উৎস থাকতে হবে। যদি জলের উৎস না থাকে তাহলে জলের উৎস তৈরি করার জন্য রাজ্য সরকার ভর্তুকি মূল্যে জলের উৎস স্থাপনের ব্যবস্থা করবে। একটা সোলার পাম্প বসানোর জন্য জমিতে 10 বর্গ মিটার একটা জায়গা প্রয়োজন। এখন এক ঘোড়া যদি লাগায় 1,39,291 টাকা লাগে, কৃষকদের দিতে হয় 10,000 টাকা। 2 ঘোড়া লাগালে 1,77,528 টাকা, কৃষকদের দিতে হয় 15,000 টাকা। 3 ঘোড়া যদি লাগায় 2,32,563 লাগে, 20,000 টাকা দেয় কৃষক। এই যে প্রকল্পটা পিএম কুসুম প্রকল্প, কমপক্ষে 25 বছরের জন্য নিশ্চিত জলসেচের গ্যারান্টি, 1 ফসলের পরিবর্তে অধিক ফসল উৎপাদনের মাধ্যমে আয় যাতে 2 গুণ বা 3 গুণ করতে পারে, এটি আমাদের মূল উদ্দেশ্য। প্লাস পয়েন্ট, বিদ্যুৎ বিলের কোনো খরচ নাই। সরকার থেকে জলের উৎস তৈরি করার জন্য 1,19,000 টাকা আমরা দিই, কৃষক দিতে হয় না। অন্য রাজ্যে কি এই কৃষকদের যে ডিপিং করে বোরিং ডিপ, এটার জন্য পয়সা দিতে কৃষকদের 1,19,000। আমরা রাজ্যে আমরা কৃষক থেকে এই টাকা নেই না। টোটাল কি 50% সেন্ট্রাল গভর্নমেন্ট, অন্য রাজ্য তারা 30% সাবসিডি, আমরা দেই 41% সাবসিডি। অন্য রাজ্যে কৃষকরা দেয় 20%, আমাদের এখানে দিতে হয় মাত্র 9%। এবং জলের উৎস তৈরি করার জন্য করিমবাবু যেটা বলছে 1,19,000 টাকা, এটা কোথাও ভারতবর্ষের কোথাও নাই, অনলি ইন স্টেট। স্যার এই পর্যন্ত আমরা টোটাল 10,895টি আমরা সোলার পাম্পের জন্য আমরা দিল্লি থেকে পেয়েছি। 3,616টা কমপ্লিট, কাজ চলছে 5,015টি, আর শুরু হবে আরো 2,264। বিধানসভা তেলিয়ামুড়ার কথা বলছে, তেলিয়ামুড়া এ পর্যন্ত 58টা বসানো হয়েছে। পাম্প বসানোর কাজ চলছে 118টা, এবং নতুন পাম্পের কাজ শুরু হবে 76টা। লিস্ট আপনি নিয়ে যাবেন, কৃষকদের লিস্ট আপনি যেহেতু তেলিয়ামুড়া বলছেন এই জন্য লিস্টটা, সারা রাজ্যের লিস্ট আমার কাছে আছে। যদি বলে সোমবারে আরে নেক্সট ডে ঠিকও দিয়ে দিতে পারবে। আর যেদের তেলিয়ামুড়া বলছেন তেলিয়ামুড়ার জন্য, এবং এটার ফলে আমরা এই যে বলছি 3,616টা আমরা পাম্প বসিয়েছি সারা রাজ্যে, এবং জল সেচের আওতায় এসেছে 18,080 টাকা। নেক্সট যে বসাচ্ছি 5,015টা, এটা আওতায় আসবে 25,075 টাকা। 2,264টা যখন কমপ্লিট হবে টোটাল, তখন হবে 9,056 কানি। টোটাল আমাদের 54,475 কানি আমরা এটা কৃষিকাজে 25 বছর পর্যন্ত গ্যারান্টি। এবং যদি পাম্প নষ্ট, যেমন আমরা যে পাম্প বসাচ্ছি এটা 5 বছরের গ্যারান্টি, আর সোলার প্লেট যেটা বসাচ্ছি 25 বছরের জন্য গ্যারান্টি। এবং এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত প্রধানমন্ত্রী পিএম কুসুম। এবং আপনি খবর নিয়ে দেখবেন, গুগলও দেখে নিতে পারেন, ভারতবর্ষের মধ্যে লোক সংখ্যা আনুপাতিক হারে ত্রিপুরা ফার্স্ট পজিশন পেয়েছে। এবং আমি এমন কোনো বিধানসভা না, শুধু 5টা বিধানসভা কেন্দ্রে আমরা বসাতে পারি, এই বনমালীপুর, রামনগর এবং বাজারঘাট, 6 নম্বর আগরতলা আর বর্ধমান। এই 5টা ছাড়া প্রত্যেক জায়গায় আমরা এটা কিভাবে আমরা দেই, পঞ্চায়েত সমিতি থেকে লিস্ট আছে, বিএসসি থেকে লিস্ট আছে, এমএলএ ডাইরেক্ট জমা দেয়, কৃষি দপ্তর থেকে দেয়। এটা আপনাদের যদি কোনো বাকি থাকে, কিন্তু আপনারা যখন লিস্ট পাঠাবেন তখন আমরা ভেরিফাই করব ওই লোকটা জায়গা আছে, এবং ওই লোকটা এই যে পয়সাটা, সামান্য পয়সা, এটা দিতে পারবে। তো আমি আপনি যেটা বলেছেন, তো এটার জন্য সোলার পাম্প কটা বসিয়েছে আপনার এলাকায়, এবং কটা চলছে, এবং কটা ভবিষ্যতে হবে, সেটা আপনাকে তথ্য দিয়ে দিলাম। আরো বাকিটা সুবিধার জন্য আমি লেও করে দিচ্ছি, যাতে অন্যদের সুবিধা হয়, যার যার এলাকায় আপনারা নেবেন। যদিও
সেখানে রামনগরের দিকেও কিছু কিছু টাকা আছে। যদি থাকে এরকম আপনারা দেবেন লিস্ট, আমাকে এমএলএরা দিলেও আমরা কনসিডার করি। এবং সাধারণত বিএসসি টিএসসি থেকে আসবে সুবিধা, এবং পঞ্চায়েত সমিতি থেকে আসলে সুবিধা, তাহলে আমরা কাজ করতে সুবিধা হয়। এবং প্রায়োরিটি দিচ্ছি আমরা জনজাতি এলাকায়, যেখানে কয়েকটা জায়গা আপনাদের সুবিধার জন্য বলছি, কয়েকটা জায়গায় একটু সমস্যা হয়। মেইনলি সমস্যা হয় ডুম্বুরনগর, গঙ্গানগর, এদের বোরিং করলেও জল পাওয়া যায় না। আমরা সার্ভিস ওয়াটার থেকে, সেই সার্ভিস পাম্পের মাধ্যমে সেই, যেমন যদি থাকে ঝড়া, নালা, বড় লেক, নদী, এর থেকে আমরা সার্ভিস ওয়াটারের সংগ্রহ করে আমরা এটা করছি। তো এরকম থাকলে আপনারা বলবেন। এবং আমার ধারণা রাজ্যে এই, এবং আমরা যেহেতু ত্রিপুরা সবচেয়ে বেশি করছি বা বেশি বেনিফিট দিতে পারছি, কেন্দ্রীয় সরকার থেকে বলা হয়েছে যে আরো বেশি পিএম কৃষি প্রকল্প ত্রিপুরার জন্য স্যাংশন করবে। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় কৃষিমন্ত্রীকে তেলিয়ামুড়া এবং তেলিয়ামুড়া মহকুমা সহ রাজ্যের প্রত্যেক কৃষকদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন বলে স্যাটিসফ্যাকশন অফ দ্য হাউস বলে, যাই বলে, এই সাবজেক্ট ম্যাটারে যদি পয়েন্ট sir, I will give you only 10 to 15 seconds, not more than. Sir, আমি স্যার একটা কথা বলি, আপনাকেও ধন্যবাদ জানাই যে আপনি ইতিহাস গর্ব সৃষ্টি করছেন, ইতিহাস আপনাকে মনে রাখে। স্যার, এই যে লয় অর্ডারের ব্যাপারে যে এই উত্তেজনাটা উঠলো, কিন্তু আমি বলবো নিরপেক্ষভাবে দিস অনারেবল মিনিস্টার ডিজার্ভ অ্যাপ্রিসিয়েশন যে আজকে উত্তর দিচ্ছে, কিন্তু উই শুড নো এখানে 2-3 জন লয়ার আছেন, যদিও স্যার উই শুড নট টেক দ্য ল ইন আওয়ার হ্যান্ড। স্যার, এখানে 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 একটা কথা বলছি, প্লিজ 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 শুনুন। দৃষ্টি আকর্ষণের নোটিশ, এখন 30 টাকার নোটিশ আমি মাননীয় সদস্যগণ থেকে 3টি দৃষ্টি আকর্ষণ পেয়েছি। প্রথম নোটিশটি যুগ্মভাবে দিয়েছেন মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস এবং শ্রী নয়ন সরকার মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হলো নেশা মুক্ত রাজ্য গঠনের পদক্ষেপ সম্পর্কে ওনাদের কর্তৃক যুগ্মভাবে আনিত দৃষ্টি আকর্ষণ নোটিশটি সভাপতি আমরা সর্বদা দিয়েছি। নেশামুক্ত রাজ্য সরকার, এখন আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে এই দৃষ্টি আকর্ষণ নোটিশ ও বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতিতে অপারগ হন, তাহলে তিনি পরবর্তী তারিখ জানাবেন, কিংবা আদৌ দেবেন কিনা গত শুক্রবার দিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। বলুন, দিয়ে দেবেন আজকে? 1 সেকেন্ড সময় চাইছি, 1টা সেকেন্ড সময় চাইছি। রতন বাবু, 1টা সেকেন্ড সময়। রবি ঠাকুরের করেছেন। হ্যাঁ হ্যাঁ, ওই যখনই মিনিস্টাররা কেমন এফেক্টিভ দেখছেন। হ্যাঁ, সঙ্গে মিনিস্টার বলছে 15 তারিখে, বলছে আমি তৈরি আছি। আছে এখানে। আমি ট্রেজারি বেঞ্চ আজকে কোশ্চেন আওয়ার দেখলাম, ট্রেজারি বেঞ্চের সদস্যরা অভিভূত, রঞ্জিত ব্যাপার থেকে আরম্ভ করে যারা এরকমভাবে কোশ্চেন করেছে, কৃষক বাবু রিয়েলি এক্সেপশন। আরে ভাই ঠিক আছে। আচ্ছা, এখানে 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 1 সেকেন্ড, 1 সেকেন্ড। রবি ঠাকুরের একটা কবিতা এই প্রসঙ্গে মনে পড়লো, আরো প্রেমে মোর আমি ডুবে যা প্রেমে। এখানে কেউ নিজেকে বাহাদুরে দেখানোর জন্য এগুলো মানেনি না, নিজেকে প্রতিষ্ঠিত প্রাধান্য দেওয়ার জন্য। আমার মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, ইয়েস, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় অপোজিশন লিডার মহোদয়, মাননীয় অপোজিশন লিডার মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, সময়টাকে কলিং কেন শুরু পর্যন্ত আমরা বাড়িয়ে দিই। ওকে, মাননীয় অধ্যক্ষ মহোদয়, কলিং অ্যাটেনশন যৌথভাবে মাননীয় বিধায়ক শ্রী নির্মল বিশ্বাস মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী নারায়ণ সরকার মহোদয়, নেশামুক্ত রাজ্য গঠনে সরকারের পদক্ষেপ সম্পর্কে।
রাজ্যে বিভিন্ন নেশা সামগ্রী ব্যবহারের ব্যাপকতায় রাজ্যের জনমানসে, বিশেষত ছাত্র ও যুব সমাজে ক্ষতিকর প্রভাব আমরা লক্ষ্য করছি এবং সেটা গুরুত্বপূর্ণ ভাবে আমরা দেখেছি এবং নেশা বিরোধী অভিযান ব্যাপকভাবে আমরা শুরু করেছি। এই অভিযানের ফলে রাজ্যে বিরাট পরিমাণ বেআইনি নেশা সামগ্রী, এনডিপিএস, নার্কোটিক, ড্রাগস এন্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস আর্টিকেল যথা গাঁজা, কফ সিরাপ, নেশা ট্যাবলেট, হিরোইন ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালিয়ে গাঁজা গাছ ধ্বংস করেছে এবং সংশ্লিষ্ট মামলায় অভিযুক্ত ব্যক্তি, সহযোগী ও নেশাদ্রব্য চালানকারীদের গ্রেপ্তার করা হয়েছে। বিগত 3 বছরে অর্থাৎ 2022-23-24 সনে রাজ্যের বিভিন্ন থানায় নথিভুক্ত এনডিপিএস এর মামলার সংখ্যা এবং সংশ্লিষ্ট অপরাধের সাথে জড়িত অভিযুক্তদের সংখ্যার একটি তালিকা আমি আপনাদের সামনে রাখছি। 2022-এ 562টি নথিভুক্ত মামলা, গ্রেপ্তার হয়েছে 759। 2023 নথিভুক্ত মামলা সংখ্যা 633 এবং গ্রেপ্তার হয়েছে 1052। 2024-এ নথিভুক্ত মামলা 470 এবং গ্রেপ্তার হয়েছে 886। মোট নথিভুক্ত মামলা এই 3 বছরে 1665 এবং গ্রেপ্তার হয়েছে 2697। এই উপরোক্ত যে আমি 3 বছর বললাম, রাজ্যে পুলিশ যে সংখ্যক গাঁজার চারা ধ্বংস করেছে এবং যে সংখ্যক নেশামাগ সামগ্রী বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে তার একটি তালিকা আমি আপনাদের সামনে রাখতে চাই। মোট 22-23-24-এ আমি মোট অঙ্কটা আমি বলছি, 1,54,658 গাঁজাকে মানে কেজি হিসাবে সেটা বাজেয়াপ্ত করা হয়েছে এবং ধ্বংস করা হয়েছে। কফ সিরাপ এখানে 5,82,100 এবং ট্যাবলেট এখানে 25,62,791 আর হিরোইন 34,971 গ্রাম। আর এখানে গাড়ি সহ বাজেয়াপ্ত নেশা সামগ্রীর যে বাজার মূল্য এখানে প্রায় 1,587,47,41,762। 2024 সনে রাজ্য পুলিশ এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক গাছ ও গাজার যে চারা ধ্বংস করেছে এবং বাজার মূল্য হিসাবে প্রায় নেশা সামগ্রী প্রায় 3 গুণের বেশি, 106% বলা যায়। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের নির্দেশানুসারে রাজ্যের বিভিন্ন দপ্তর তথা সোশিয়াল ওয়েলফেয়ার এন্ড সোশিয়াল এডুকেশন ডিপার্টমেন্ট, হোম ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, নার্কোটিক কন্ট্রোল ব্যুরো এবং বিভিন্ন এনজিওদের সহায়তায় একটি স্টেট লেভেল নেশামুক্ত ভারত ক্যাম্পেইন কমিটি এবং পাশাপাশি বিভিন্ন জেলায় ডিস্ট্রিক্ট লেভেল নেশামুক্ত ভারত ক্যাম্পেইন কমিটি গঠন করা হয়েছে, যার উদ্দেশ্য নেশার পরিস্থিতি মূল্যায়ন করা এবং তার প্রতিরোধের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা। রাজ্যে নেশাদ্রব্য ব্যবহারের লাগামহীন বৃদ্ধি এবং তা থেকে উত্তরণের লক্ষ্যে রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা প্রকল্পের অধীনে নেশামুক্ত ত্রিপুরা নামে বিগত 11/9/2022 ইংরেজি তারিখে একটি কর্মসূচি গ্রহণ করে, যার মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক, মহকুমা, জেলা, পৌরসভা, নগর পঞ্চায়েত এবং ক্লাবগুলিতে নিয়মিতভাবে বিভিন্ন সচেতনতামূলক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়েছে। এছাড়াও প্রতিটি এলাকায় বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাছাড়া সন্ধ্যাবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান, বক্তৃতা এবং নেশার কুফল সম্পর্কে যে ড্রামা সেখানে অনুষ্ঠিত হয়। এগুলো ছাড়াও বিভিন্ন স্থানে ফ্ল্যাক্স, পোস্টার, লিফলেট ইত্যাদির মাধ্যমে জনসমাজে বিভিন্ন নেশা বিরোধী প্রচার চালানো হচ্ছে। শিক্ষা দপ্তর কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের নির্দেশানুসারে নবচেতনা মডিউলের দ্বারা শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করছে, যাতে করে ছাত্রছাত্রীদের নেশার প্রতিরোধমূলক শিক্ষা দিতে পারে। ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি কুমারঘাট, কৈলাসহর, ধামছড়া, আমবাসা, জিরানিয়া ও জম্পুয়ের মতো জায়গায় ওপিওয়েড সাবস্টিটিউশন থেরাপি ওএসটি যেটাকে বলা হয় সেই সেন্টার চালু করা হয়েছে এবং সম্প্রতি ভাটি অভয়নগরে একটি ওপিওয়েড
সাবস্টিটিউশন থেরাপি ওএসটি সেন্টার চালু আছে। নিয়মিতভাবে বিভিন্ন নেশা বিরোধী সচেতনতামূলক কর্মসূচি পালন করে আসছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং নিউ দিল্লি স্থিত এইমস এর আর্থিক সহায়তায় নরসিংগড়স্থিত আধুনিক মানসিক মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতালে 2019 সালের আগস্ট মাসে ড্রাগ ট্রিটমেন্ট ক্লিনিক ডিটিসি নামে একটি ডেডিকেটেড ওপিডি ভিত্তিক আসক্তি ক্লিনিক খোলা হয়েছে। এই কেন্দ্রে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। সরকারি আধুনিক মানসিক মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতালে বিদ্যমান ডি এডিকশন সেন্টারে নেশা আসক্তিকরণের চিকিৎসা সুবিধার্থে অর্থাৎ এডিকশন ট্রিটমেন্ট ফেসিলিটি চালু হয়েছে। অন্যান্য জেলাতে অনুরূপ সুবিধা চালু করার প্রস্তাব প্রক্রিয়াধীন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার উদ্যোগে 2022 সালের অক্টোবর মাসে নেশামুক্ত ত্রিপুরা প্রচার অভিযান চালু হয়। এখানে এনএসএস ত্রিপুরা শাখা এই অভিযানে ত্রিপুরার মোট 22টি সাধারণ ডিগ্রি কলেজে ছাত্রছাত্রীদের নিয়েও মাদকাসক্তি সম্পর্কিত মেগা সচেতনতা শিবিরের আয়োজন করেছে। এইচআইভি এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কাউন্সিলিং এবং টেস্টিং এর জন্য রাজ্যের 24টি হাসপাতালে ইন্টিগ্রেটেড কাউন্সিলিং এবং টেস্টিং সেন্টার, 133টি হাসপাতালে ফেসিলিটি ইন্টিগ্রেটেড কাউন্সিলিং এন্ড টেস্টিং সেন্টার এবং 3টি ট্রিপল-পি আইসিটিসি এবং একটি মোবাইল ইন্টিগ্রেটেড কাউন্সিলিং এবং টেস্টিং সেন্টার ভ্যান কাজ করছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মোতাবেক যুব সম্প্রদায়ের মধ্যে এইচআইভি এবং এইডস নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর রাজ্যস্তরীয় কুইজ কম্পিটিশন, ব্যান্ড মিউজিক কম্পিটিশন এবং র্যাপ রান নামক ম্যারাথন এর আয়োজন করা হয় আমাদের রাজ্য। ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন 2023 সালের এস্টিমেশন রিপোর্ট অনুযায়ী 2021 সালে রাজ্যে সর্বমোট 7,707 জন এইচআইভি আক্রান্ত রোগী ছিল। 2022 সালে মোট 8,943 জন এইচআইভি আক্রান্ত রোগী ছিল এবং 2023 সালে রাজ্যে মোট 10,126 এখানে 1,126 এইচআইভি আক্রান্ত রোগী ছিল। ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন 2023 সালের এস্টিমেশন রিপোর্ট অনুযায়ী আমি লে করে দেব ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন আমি বলে দিই 1012 সিট কত হয় 10,126। ন্যাশনাল এইডস কন্ট্রোল থ্যাংক ইউ ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনে 2023 সালের এস্টিমেশন রিপোর্ট অনুযায়ী 2021 সালে রাজ্যে মোট এইডস রিলেটেড ডেথ 1.12 এককভাবে মানে প্রতি 1 লক্ষ অসংক্রমিত লোকের মধ্যে। একইভাবে 2022 সালে রাজ্যে মোট এইডস রিলেটেড ডেথ 0.99 এবং 2023 সালে রাজ্যে মোট এইডস রিলেটেড ডেথ 1.08। এইডস রিলেটেড মৃত্যুর সংখ্যা এখানে আমি করে দেবো, আপনারা দেখে নেবেন, অনেক লম্বা লিস্ট। এখানে উল্লেখিত যে ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রামের আওতায় সুইসাইডাল হেল্পলাইন চালু করা হয়েছে, যার মাধ্যমে যারা করছেন নেশাসক্তদের সচেতন করার নিয়মিত প্রয়াস করা হয়ে থাকে। এছাড়াও TELE মানুষ হেল্পলাইন এখানে রাজ্যে চালু করা হয়েছে, তার জাতীয় টোল ফ্রি ড্রাগ এডিকশন হেল্পলাইন এখানে আছে। রাজ্যের শিক্ষা দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর, পঞ্চায়েত দপ্তর, নগরায়ণ দপ্তর, জনজাতি কল্যাণ দপ্তর, শিল্প ও বাণিজ্য দপ্তর, পরিবহন দপ্তর, শ্রম দপ্তর সহ সংশ্লিষ্ট সরকারি এবং বেসরকারি নানা দপ্তর ও প্রতিষ্ঠানের সঙ্গে নেশা বিরোধী বিভিন্ন কর্মসূচি প্রতিপালন করে থাকে। এই প্রচারাভিযানে সাধারণ মানুষকেও যুক্ত করা হচ্ছে। এইভাবে মাদক ব্যবহারের প্রবণতা হ্রাস করার চেষ্টা করা হচ্ছে এবং তার সুফলও পাওয়া যাচ্ছে। ফলে রাজ্যের মানুষ শান্তির পরিবেশে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিপালন করে আসে। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিরোধী দলের সদস্যরা যে প্রস্তাব এনেছেন এটা সময়ের দাবি। আমরা চাই আমাদের রাজ্যের যুবক যুবতীরা নেশামুক্ত থাকুক, উজ্জ্বল ভবিষ্যৎ তাদের হোক। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বিস্তারিত ভাবে পড়ে শুনিয়েছেন। আমি বলছি 1 মিনিট সময়, 1 সেকেন্ড।
সিনিয়র, আমরা শিখছি প্রতিনিয়ত আপনাদের থেকে, আমরা শিখছি আপনাদের। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন এই হাউসে, আমরা সেটা শুনেছি, অত্যন্ত খুশি যে এই ধরনের বিষয় পদক্ষেপ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী নিচ্ছে আমাদের জ্ঞাতার্থে, আমাদের জানার জন্য। কারণ নেশা ত্রিপুরাতে নতুন করে নয়, আমরা কেউ অস্বীকারও করছি না, দীর্ঘদিনের একটা সমস্যা, বড় সমস্যা। কিন্তু 2018 সালে সরকার পরিবর্তন হওয়ার পর সরকার যেটা ঘোষণা করেছেন নেশামুক্ত ত্রিপুরা গড়ার আহ্বান করেছেন। আমার জানার জন্য, এবং আমি মনে করি আমাদের অনেকেই এটা জানতে চান, যে 2018-র আগে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখনকার সময় আমাদের অনেকেরই বিধানসভায় আসার সুযোগ হয়নি, আমরা অনেক কিছু জানিনি সেই সময়। তো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী নেশার বিরুদ্ধে বা তৎকালীন সরকার নেশার বিরুদ্ধে কি কি পদক্ষেপ নিয়েছিলেন, এটা কোনো এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেই তথ্য রয়েছে কিনা, এটা যদি একবার তিনি বলেন। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তাৎক্ষণিক উত্তরের জন্য এবং এত সরল স্বীকারোক্তির জন্য যে রাজ্যের ভয়াবহ চিত্র তিনি লুকাতে চেষ্টা করেন বলেছে। আমি কোন নেলিং এর জন্য অর্থাৎ এর জন্যই বলছি, আমি একমত মাননীয় মুখ্য সচেতক মহোদয়ের সাথে, আমাদের যৌবন যাতে তার ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় এটা আমাদের সবারই কর্তব্য, এটা ট্রেজারি বা অপোজিশন প্রশ্ন নয়। এখন কোন সমাজে বা ব্যক্তি এই যে ডেনিগ্রেশন যে হয় কি কারণ, এটা শুধু হঠাৎ করে কেউ নেশাগ্রস্ত হয়ে যান, হঠাৎ করে কেউ নেশা সামগ্রী পাচারে হাত পাকান, অতীত বা বর্তমান সবসময় কোথায় বলছি, তার পেছনে আরো অনেক সোশ্যাল ফ্যাক্টর গুলো আছে। এটা যে ছবি তিনি দিয়েছেন এটা একটা ভয়াবহতম চিত্র, উদ্বেগের। মাননীয় মুখ্যমন্ত্রী যে তথ্যগুলো দিয়েছেন তার বেশিরভাগই হলো কিউ। একটা কথা আছে, প্রিভেনশন বেটার দেন কিউ। এই প্রিভেনশন করতে গেলে পরে তার প্রিভেন্টিভ মেজার্স, এখন নেশামুক্ত কেন্দ্র, নাটক, এগুলি তো হলো এক ধরনের কিউরের জন্য বলছেন। সম্ভবত 34th সেশনে মাননীয় মুখ্যমন্ত্রী আমার প্রশ্ন ছিল, তিনি উত্তর দিয়েছেন, সে উত্তরে লিখিতভাবে যে কটা দিনের প্রশ্ন করেছিলাম, সেই কটা দিনে প্রতিদিন ত্রিপুরা রাজ্যের পুলিশ 29,000-এর বেশি গাঁজা গাছ নষ্ট বা কেটে দিতে ব্যস্ত থাকতে হয়েছে প্রতিদিন। পুলিশের কি শুধু গাঁজা গাছ কাটাই তার কাজ? হ্যাঁ, কাটতে হবে, ধরতে হবে। তাহলে কেন এই ডেলিগ্রেশনটা হচ্ছে? বিকজ এই যৌবন তার বেড়ে ওঠার সময়তে তাকে গ্রুম করার জন্য তার ভেতরে যে ম্যানিফেস্টেশন আনা দরকার, তার চরিত্র গঠনে, তার ভবিষ্যৎ চিন্তা, আউটলুক তৈরি করাতে, এই জন্য ভালো শিক্ষার পরিবেশ, কাজ পাওয়ার পরিবেশ আপনারা হয়তো না করবেন, কিন্তু এগুলো ব্যাহত হচ্ছে, কাজ করছে না। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে এক্ষুনি উত্তর দিতে হবে, এক্ষুনি পেটার কথা বলছি না, সময় লাগবে। আমি শুধু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে থেকে খুব লম্বা করবো না, আমার এমনিতেই গলা খারাপ, ডাক্তাররা কম কথা বলতে বলেছেন, বলবো যে এগুলো থেকে যাতে আমাদের যৌবন যাতে নষ্ট না হয়, এই জন্য তার এই পঙ্কিলে পা দেওয়ার আগে সে যৌবনকে রক্ষা করার জন্য, তার ফুলের মতো সুন্দর মানসিকতাকে যাতে কলুষিত না হয় তার জন্য
ভালো শিক্ষা, কাজের পরিবেশ, খেলাধুলার পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ, এটা সরকার এটা করুক, এটাই সবার পক্ষ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সে আবেদন রাখতে চাই। নতুবা ভবিষ্যৎ আমরা সবাই জবাবদেহি হব, কেউ রক্ষা আমরা পাবো। এটাই হলে প্রসঙ্গে এখানে সেরকম উত্তর পাওয়ার প্রশ্ন না। এই ব্যাপারে সেরকম ইতিবাচক পদক্ষেপ সরকারের তরফ থেকে নেওয়া হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার পয়েন্ট অফ ক্লারিফিকেশন হচ্ছে, ডোন্ট মিসরিড মাই হোয়াট আই সে। গাঁজা আমাদের রাজ্যের যুবক যুবতী ছাত্র আমার মনে হয় না খুব একটা গাঁজা কনজিউম করে। That does not mean, don't misread me that I'm talking in favor of gaja plantation, not that. Fact of the matter is, gaja is a parallel economy that is running in the state. এই নেশায় ওই যে ফিগারটা 10,100 সামথিং বললেন, these are not by ways of gaja, taking consuming gaja. গাঁজাখোর খুব কম লাগছে। আমার প্রশ্নটা হচ্ছে, ড্রাগস প্রবেশ করছে আমাদের রাজ্যে, ড্রাগের সঙ্গে কারা কারা এই ইয়াবা বলুন, হেরোইন বলুন, আরো যে সাবস্টেন্স গুলো আপনি ব্যান্ড সাবস্টেন্স গুলো বলছেন, সেগুলো প্রবেশ করছে হাউ? এখন এটা আবার পলিটিক্যাল করবেন না, খুব কষ্ট হয়। খবরের কাগজ যখন গত পঞ্চায়েত নির্বাচনে দেখলাম তো 3 জন প্রার্থী বিজেপি, তারা পুলিশ তাদেরকে অ্যাটাক করেছে, আটক করেছে উইথ ব্যান্ড সাবস্টেন্স, উইথ পেন্সাস। মাননীয় মুখ্যমন্ত্রী জানেন আপনি who are linked with this business. It is not that you are not informed. Your police is well informed and you two are well informed. But there is no action. আরে প্লিজ, আরে আরে এটা দেখছো না অবস্থা? আরে তোমার যত চিন্তা করো মন্ত্রী মালাই তোমার বউ, প্লিজ। আমাকে এভাবে যদি এটা কি আপনি তো সিনিয়র মানুষ, এটা কি পয়েন্ট অফ ক্লারিফিকেশন? আরে এগুলি কি বলছেন? আমি প্রস্তাব দিচ্ছি, শুনুন না। বিধায়ক হিসেবে আমি আমার দায়িত্ব পালন করছি। বিধায়ক হিসেবে আপনার পেশেন্স এর কথা, আপনি বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, আমি বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। দেখছেন না অবস্থা? প্রত্যেকটি বিষয়ে আমাদের দায়িত্ব আমরা পালন করছি। এখানে মন্ত্রী হওয়ার কোনো বিষয় নেই। এটা একটা গুরুত্বপূর্ণ ডিসকাশন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী এনপিচ করার জন্য মাননীয় অধ্যক্ষ মহোদয়, উনি যখন শুরু করেছেন আমি খুব প্লিজড হয়ে গেছিলাম, কিন্তু ওই আমার কথাটা মাসে খুব ভালো লাগছিল। উনি যখন শুরু করেছিলেন সুন্দরভাবে শুরু করছিলেন, পলিটিক্যালি নেবেন না উনি বলেছেন, আবার পলিটিক্যাল কথাবার্তা বলছেন, আবার একজনকে বলছেন তোমাকে মন্ত্রী বানাবেন না। কি কথা এসব কেন বলেনি? মানে কেন আপনি মাঝখানে আলটিমেটলি ওয়াই সে লাইক দ্যাট? এগুলো বলবেন না। আপনি লিডার অফ দ্য হাউস, আপনি একবার আপনি বলেছেন ইশারা দিয়ে, আপনি একবারও বলেছেন ইশারা দিয়ে তুমি বসো শুনতে দাও কি বলেন উনি। If this is the way you disturb a senior member, তো আমরা we cannot consume it, না? আমার কথা হচ্ছে এটা বিশাল একটা ইনফেকশনের মতো ছেয়ে গেছে সারা। করোনা থেকেও মহামারীর আকার ধারণ করেছে আমাদের নেশাগ্রস্ত যুবকদের। প্রত্যেকদিন আমার এলাকায় লাস্ট 5 দিনে 7 জন মারা গেছে। ঘটি, বাটি, টিভি, টেলিভিশন, গ্যাসের সিলিন্ডার সমস্ত কিছু বিক্রি করে। এখন প্রশ্ন হচ্ছে এফেক্টিভ মেজার কোথায়? এফেক্টিভ প্রবীণ বাবু আজকে আছেন, আমি নাম দিয়ে দেবো। When I say something, I give you the name. I don't mislead. আপনি আমি বলছি না, আমি যে গত 5 দিনে যে 7 দিনে মারা করছি মরে গেছে গা, আটকে গেছে গা। আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বক্তব্য, এই যে ছড়ছে নেশা মুক্ত, এই যে নেশার সঙ্গে যুক্ত হয়ে পড়ছে, তার ফিগারে রিফ্লেকশন আসছে। এখন হোয়াট স্টেপস এই নেশা কেন্দ্র করেছে, যেটা জিতেন বাবু বললো,
these are all curative. What preventive measure you have taken? ঠিক আছে What preventive measure? আমরা সেদিনকে আমরা ভালো ভালো প্রস্তাব দিয়েছিলাম তারা আমি প্লিজ আপনি বলে দিন না হোয়াট মেজারমেন্ট ইজ টেকিং ওখানে শেষ করুন প্রস্তাব সময় চলে যাচ্ছে কিন্তু বলুন এবারে ঠিক আছে শুনতে চান না হাউস এই ব্যাপারে ডিসকাস করতে চান না এত অসহিষ্ণু ইনটলারেন্ট হাউস একটা ট্রাকের ব্যাপারে এত ইনটলারেন্ট ইনটলারেন্ট কে হচ্ছে সবাই বুঝতে পারছে দেখতে পাচ্ছে আপনি একটা জায়গায় আমাকে কন্ট্রোল করুন এখানে আমাদের কে বলতে দেবেন না ধর্মনগরের শ্রমিকদের ধরতে দেবেন না এগুলো তো চলে না প্লিজ আপনি বলুন আপনাকে হয়েছে আপনার হয়েছে তো হয়েছে একটু আমি শেষ করে নিচ্ছি আমি প্রস্তাব করে দিই না দেখতে দেবো না আমি আমার মুখ্যমন্ত্রীকে বলবো আগেও বলেছিলাম পুলিশকে ফ্রি হ্যান্ড দিন the police should not succumb under any sort of pressure you stay and direct the police from the assembly কিন্তু প্রত্যেকটা দিন পুলিশ আন্ডার ইমেন্স প্রেশার টেলিফোন কল যায় এটা শুনতে কষ্ট হয়ে চিন্তা করবে কিন্তু ঘটনাগুলো বলছি এটা বাস্তব পুলিশের সঙ্গে আমাদেরও যোগাযোগ রয়েছে এরা আপনাদের সিলেক্ট করে সার্চ করে মানে সবাই ভাবতেন না আমাদের কাছে কোনো খবর নেই প্রশাসনের কোনো খবর আমাদের কাছে আসলে ভাবতেন না আবার আমি বলছি এই কারণে ওকে ঠিক আছে থ্যাংক ইউ আপনার দরকার নেই আর বড় আপনি তো সাংঘাতিক মহাপণ্ডিত কাজ করছেন প্লিজ আমার একটু বলতে আপনি সাংঘাতিক পণ্ডিত বক্তব্য আমার বক্তব্য আপনার ক্রস করার জন্য না আমার বক্তব্য হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে স্টেটমেন্টটা দিয়েছে আপনাকে আমি আপনার তর্ক করা না বলছি যে পুলিশ যদি পুলিশ না সত্যি বাবু আরে কথাটা শুনলেন তো কথাটা আপনাকে আমি বোঝার আর আপনি শুনবেন না কথা শুনবেন না কথা শুনুন না আপনি আরে আপনি বলছেন আমি বললেন আমি না বললে আপনি শুনলেন কিভাবে বলার চেষ্টা করুন না আমার বক্তব্য হচ্ছে এতক্ষণ স্টেটমেন্টটা দিয়েছে পুলিশ কিছুই করে না তাহলে পুলিশ তাহলে কি করে হচ্ছে এগুলো আমার বক্তব্য জায়গাটা আপনার আচ্ছা এক সেকেন্ড আপনারা এক মিনিট কল্যাণী ম্যাডাম কি বলছিলেন মন্ত্রীদের ব্যাপারে কি বলছিলেন আমি উনি সিনিয়র ওনার মানে সকলকে আমি বলতে চাই না মন্ত্রিত্ব চলে যাওয়ার থেকে মন্ত্রিত্ব না পাওয়া অনেক বেশি সৌভাগ্য মাননীয় মন্ত্রী মহোদয় আর কি বক্তব্য দরকার আছে নেই আর দরকার নেই দেবেন স্যার একটা স্যার প্লিজ দুইটা কান দিছে শুনুন মুখ একটা দিছে স্যার আমার স্পেসিফিক অল্প সময় নেব আপনার কোনো উপকার করে নিয়ে এত ক্ষতি করবেন না আমি আপনাকে বলি নেশা মুক্তের যে স্টেটমেন্ট দিয়েছে 21-22-23 ভেরি অ্যালার্মিং আমি আপনাকে বলছি এবং যেই সংখ্যাটা দিয়েছে লাস্ট 10,000 সামথিং তার মধ্যে স্টুডেন্ট রেগুলার স্টুডেন্ট কলেজ স্কুলের কতজন এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডিজার্ভস অ্যাপ্রিসিয়েশন উনি আগেও বলেছিলেন নেশামুক্ত পরিবেশের জন্য উনি সবসময় বলেন ঠিকই আছে উনি বলেছেন প্রত্যেকটা জেলাতে একটা করে যার এডিক্টেড লোকদের শুনুন না আপনি বন্ধ করেন বাইকটা বন্ধ করুন মাননীয় মুখ্যমন্ত্রী বলুন মাননীয় অধ্যক্ষ মহোদয় বলুন মাননীয় অধ্যক্ষ মহোদয় আচ্ছা নির্মল এক সেকেন্ড বলুন স্যার আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি স্যার আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে বিষয়টা তিনি সেখানে বিস্তৃতভাবে উল্লেখ করবার চেষ্টা করেছেন যে নেশামুক্ত ত্রিপুরা কিভাবে গড়ে তুলবার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে কিন্তু আমরা যা বুঝতে পারছি যে ধীরে ধীরে আমাদের ত্রিপুরা নেশা মুক্ত নয়
একটা নেশাযুক্ত ত্রিপুরায় পরিণত হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর এই বিবৃতির মধ্যে বিষয়গুলি বেরিয়ে এসেছে। এই প্রসঙ্গে স্যার আমি বলতে চাই, গত 3 দিন আগে 20 জানুয়ারি আমরা গোটা রাজ্যে সংবাদ মাধ্যমে দেখলাম ইডি গোটা রাজ্যে একযুগে 12টা স্থানে হানা চালিয়েছে এবং যে জায়গাগুলিতে হানা চালিয়েছে। আরে ভাই, হ্যালো, বলুন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ঠিক আছে, ঠিক ঠিক। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে এই নেশামুক্ত রাজ্য গঠনে সরকারের পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত এখানে প্লিজ আপনি হ্যাঁ প্লিজ বসুন, বসুন না আপনি প্লিজ, একটু বসুন। আমার কথাটা শুনুন না, বসুন না। আপনি আরে বসুন না, হলো বসুন বসুন। মাননীয় বিধায়ক শ্রী নির্মল বিশ্বাস মহোদয় এবং মাননীয় বিধায়ক নয়ন সরকার মহোদয় এবং আমাদের এলওপি মহোদয় এবং মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং আমি তো পুরো ডিটেলস আমি বলেছি, কিন্তু একটা জিনিস আপনার বুঝতে হবে, 2018-র আগে নেশাযুক্ত ত্রিপুরা কিন্তু ছিল, আর আপনারা কিন্তু তখন নেশামুক্ত শব্দ বলেননি কোনোদিন। 2018-র পর আমাদের গভর্নমেন্ট আসার পর আমরা বলেছি নেশামুক্ত ত্রিপুরা এবং ডে ওয়ান থেকে আমরা বলেছি তাহলে ডে ওয়ানে আজকে যদি আপনি বললেন যে নেশাযুক্ত, তাহলে আমরা ডে ওয়ানে নেশাযুক্ত আমরা মুক্ত কি করে বললাম, এটা আপনার বুঝতে হবে, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনি জানেন, আমরাও জানি যে এটা কিন্তু প্যারালাল ইকোনমি তৎকালীন সময়ে এটা কিন্তু এখানে ত্রিপুরাতে এটা ইনডাইরেক্টলি কিন্তু চালানো হয়েছে এবং সেখানে আমরা দেখেছি, এই কারণেই আমরা বললাম যে নেশামুক্ত ত্রিপুরা। এখন ঘটনা হচ্ছে আমাদের মাননীয় হোম মিনিস্টার, ইউনিয়ন হোম মিনিস্টার সাহেব উনি নিজে বলেছেন জিরো টলারেন্স। আমরা চেষ্টা করছি, আমরা সবাই জানি, বিষয়টা বুঝতে হবে। এখনো অনেক জায়গার মধ্যে পুলিশ তো চেষ্টা করছে বা অন্যান্য যে যারা সংশ্লিষ্ট দপ্তর তারাও গিয়ে চেষ্টা করছে এবং আপনারা সবাই জানেন যে এখান থেকে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন ত্রিপুরাতে কিন্তু ঠিকই বলেছেন উনি, যেখানে কিন্তু কনজিউম করেন না গাঁজা, কিন্তু এখান থেকে যায় বিহার এবং আমাদের উত্তরপ্রদেশ এসব জায়গায়, যে আমার কাছে যে ইনফরমেশন সেই সব জায়গায় আমরা চেষ্টা করছি ধ্বংস করার। আরেক দিক দিয়ে এই যে ট্যাবলেট এবং ইনজেকশন, এইসব মরফিন ট্রফিন এগুলো আসছে, সবাই জানি, আমরা এই বিষয়ে আমরা অবগত আছি যে এগুলো আসে আপনার পার্শ্ববর্তী যে রাজ্য, পার্শ্ববর্তী যে দেশ, সেখান থেকে মায়ানমার থেকে হয়ে আসাম বর্ডার দিয়ে ত্রিপুরা দিকে আমাদের প্রচেষ্টা আছে। আর যেখানে অ্যাওয়ারনেস এর বিষয় আছে, আমরা কিন্তু অনেক অলরেডি আমরা বলেছি যে সমস্ত স্কুল কলেজগুলোতে আমরা যাই, গিয়ে বলি দেখবেন কোন জায়গার মধ্যে চাল চলনে কোনো অসুবিধা আছে কিনা, কারণ 1-2 মধ্যে কোনো অ্যাবসেন্টি আছে কিনা তাদের বিষয়ে খবরাখবর রাখা, ওদের যারা গার্জিয়ান আছে তাদেরকে ডেকে নিয়ে আসা, এইসব অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমি যেখানে এখানে বললাম, কিন্তু সব অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলো আছে। এখানে ড্রাগ এডিকশনের যে বিষয়, এখানে যদি বলা হয় যে বেকারত্ব আছে বলে খালি ড্রাগ নেই, এরকম কিছু বিষয় নয়। আমি একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। কিছুদিন আগে আমি বিলুনিয়াতে গিয়েছিলাম, একটা আমাদের যে স্পোর্টস ডিপার্টমেন্ট যে একটা ফুটবল মাঠ, তার সিনথেটিক ফুটবল না চান করছি না, ওই যে করার মতো পারমিশন আছে, এটা ইউনিয়ন, আমরা আগেও আলোচনার সময় বলছিলাম যে প্লিজ টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য ইউনিয়ন হোম মিনিস্ট্রি, বিকজ ইউ হ্যাভ টু রেজিস্টার ইন দ্য পার্লামেন্ট ওভার নট, আমরা পারতাম না। এই যে কনজিউমেবল লিমিটটা এটা যেন উইথড্র করে, তাহলে যারা নেশা অল্প খাক বেশি খাক তাদেরকে দে হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্স, নাম্বার 1। নাম্বার 2, গভর্নমেন্ট শুড সে যে যারা নেশার খাতার নাম লাগাইবা তারা কিন্তু চাকরি দরকার বন্ধ, মানে এই জিনিসগুলো কিছু তো আপনার গরমে করতে হইব। আমি যেটা বলছি, এখন কথা হচ্ছে সেখানে আমি গিয়েছি, সেখানে একটা ছেলে মাঝখানে
যখন হাফ টাইম হয়, একটা ছেলে বলছে, আমি একটা উদাহরণ মানে এক্সাম্পল আপনাদের দিচ্ছি, বলছে যে আই ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট, আই বিলং টু এ রিচ ফ্যামিলি, কিন্তু আমার মধ্যে সবসময় সে নেশা থেকে বেরিয়েছে। 4-5 বছর ধরে সে বলছে যে আমি ইউফোরিয়ার মধ্যে থাকতে চাই, আই ওয়ান্ট দ্যাট আই শুড বি দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন এভরিওয়্যার। এর জন্য নেশা করতে, যেখানে যাবে আমার কথা সবাই শুনতে হবে। যেমন আমাদের মধ্যেও কিন্তু অনেক সময় থাকে যে এই হাউসে আমার কথা সব শুনো, এরকম একটা সেন্টার অফ অ্যাট্রাকশনের একটা বিষয় থাকে। তো এইরকম কারণে ওই ছেলেটা বলছে আমি নেশা এর জন্য করেছি। তো ওই নেশা করতে গিয়ে এখন বলছে আমি এর থেকে বেরিয়ে আসছি, এবং সে কিন্তু অ্যাওয়ারনেস করছিল সমস্ত ওখানকার যারা প্লেয়ার্সরা ছিল, যারা ওখানে অ্যাটেন্ড করছিল, সমস্ত ক্রীড়ামন্ত্রীরা তাদেরকে বলেছে। তো এরকম ভাবে বিভিন্ন ভাবে অ্যাওয়ারনেস এর মাধ্যমে আমরা চেষ্টা করছি। আমরা কেউ চাই না যে ত্রিপুরাতে নেশা করুক। যতটুকু আমাদের পুরো ডিটেলস কিন্তু আমি বলেছি, এখানে বিস্তারিত আলোচনা আমি আর করতে চাই না। আর মাননীয় বিধায়ক আমাদের সুদীপ রায় বলবেন যে সাজেশন গুলো দিচ্ছে লিখিত আকারে দিলে, যদি এটা আইনগতভাবে সেটা ফরওয়ার্ড করা যায় নিশ্চয় অবশ্যই। ধন্যবাদ। ওকে, আর না, আর লাগবে না। যে ব্যবস্থা নিচ্ছে খুব ভালো, এটা আরো করাবেন এবং একটা শুধু মাননীয় মুখ্যমন্ত্রী প্রচারে মানতে চাই, এই যে নেশামুক্তি কেন্দ্রের নামে কিছু সংস্থা সরকার থেকে এবং কেন্দ্রীয় সরকার থেকে তারা টাকা, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো এই নেশামুক্তি কেন্দ্রগুলো তাদের যে ফান্ড ফ্লো এটা যাতে অব্যাহত থাকে, বেশিরভাগ তারা এরকম ইনকাম জেনারেট করতে পারে, এই জায়গার মধ্যেও অনেক ঘোটালা কিন্তু করছে। এটাও একটু কাইন্ডলি তাহলে ভালো। ঠিকই বলেছেন। আপনারা তো জানেন যে কিছুদিন আগে আমরা ডিসিশন নিয়েছিলাম সমস্ত ডিস্ট্রিক্টে আমরা একটা করে নেশামুক্ত ত্রিপুরা, আমরা নেশামুক্ত সেন্টার আমরা করব, ডিএডিকশন সেন্টার। এবং এর মধ্যে ডোনার মিনিস্ট্রি থেকে প্রায় 198 কোটি টাকা প্রায় স্যাংশন হয়েছে। একটা বড় আপনার সিপাহীজলাতে বিশ্রামগঞ্জে নেশা মুক্ত কেন্দ্র সেখানে। তো সব দিকে আমরা চেষ্টা করছি। দ্বিতীয় নোটিশে দিয়েছেন মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সাহা রায়। নোটিশটির বিষয়বস্তু হলো পর্যটকদের ত্রিপুরা রাজ্যে আরো বেশি আকর্ষিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণ নোটিশ সভাপতি অংশগ্রহণ দিয়েছি। এখন এই পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ নোটিশের উপর বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন, তাহলে তিনি আমায় পরবর্তীতে তারিখ জানাবেন যেদিন তিনি এ বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আজকে দিয়ে দেবো, এখন দেবো না লাঞ্চের পরে দেবো, তো দেখে নিন। লাঞ্চের পরে? ওকে, ঠিক আছে। হ্যাঁ, আরো একটা আছে, সেটা পেয়েছি বেশি নাকি? ঠিক আছে, ঠিক আছে। ওকে ওকে ওকে, তাহলে শুরু হবে নেক্সট শুরু হবে। এই সভা বেলা 1:40 সরি বেলা 2:40 পর্যন্ত মুলতবি রইল। 2:40। Hola,